30 শতক ওয়াটার লেভেল, 30 শতক জায়গাতে 5,60,000 টাকা তার ইনভেস্ট হয়েছে। 30 শতকে 10,500 টাকা মন সে শিং বিক্রি করছে, 73 মন শিং। মাছের ব্যবসা বর্তমান প্রেক্ষাপটে কিন্তু মাছের ব্যবসা জমজমাট হয়ে উঠেছে বাংলাদেশে। তাই অনেকেই আগ্রহী মাছের ব্যবসা সম্পর্কে, বা অনেকেই আগ্রহী মাছের ব্যবসা করব, কিন্তু আপনারা কিভাবে করবেন, শুরু কোথা থেকে করবেন, কত টাকা লাগে, মাছকে কিভাবে চাষ করব, মাছ চাষ কিভাবে করব, কোথায় করব, এবং কত টাকা পুঁজি নিয়ে এই ব্যবসা শুরু করব, কোথায় বিক্রি করব মাছ, কোন মাছ চাষ করলে ভালো ফসল হবে, ভালো ফলন হবে, এই সব কিছু নিয়ে আলোচনা করব। তবে আজকে আমি আলোচনা করব না, আজকে আমাদের সাথে একটি গেস্ট রয়েছে, আনিসুল হক। সো তার থেকে আমরা জানবো, এবং তিনি কিন্তু মাছের ব্যবসা করেছে, এবং তার থেকে সে কিভাবে শুরু করেছে, কত টাকা দিয়ে শুরু করেছে, এবং কিভাবে কোন মাছ চাষ করছে, এবং আপনারা যারা নতুন তারা কিভাবে চাষ করবেন, এই সব সম্পর্কে তার থেকে আমরা জানবো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আঙ্কেলের নামটা আমরা জানি প্রথমে। আমার নাম আনিসুল ইসলাম মন্ডল, সবাই আমাকে আঞ্জু নামে চিনি আর কি। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রথম প্রশ্ন করি, আপনি কতদিন ধরে মাছের ব্যবসাটা করছেন আর কি? এটা ধরেন 15-16 বছর। আচ্ছা, তাহলে তো অনেক দিন আগে থেকে করতেছেন। প্রথমে কিভাবে মাছের ব্যবসায় আসলেন আপনি? মানে প্রথমে কিভাবে আসা হলো, কিভাবে আপনি মাছের ব্যবসা শুরু করার ট্রাই করলেন? জি, সেটা হচ্ছে আমি 15-16 বছর আগে আমাদের এলাকায় হেসারির থেকে রেনু আনতো। কি আমি জিজ্ঞাসা করি যে পোনাটা আপনার কতদিনে ওই যে রেনুটা ছাড়লেন, কতদিন ওইটাকে খাওয়াইতে দিছে, যত্ন নিতে হয়েছে? তখন বলল যে এটা 28 দিন বা 25 দিন বা 35 দিন। 35 দিনেরটা যেমন 2,000-2,500 কেজি হয়ে যায়। এই তখন যখন জিজ্ঞাসা করি যে আপনার কত টাকা বেনিফিট হয়েছে, এই যে স্বল্প পরিসর বা 5 শতক জায়গা বা 10 শতক জায়গার মধ্যে তারা যে পুরোটা ইটে ইনভেস্ট করতে হয়েছে, যে কেউ বলে 30,000, কেউ বলে 12,000, 15,000 টাকা, যে কত টাকা বিক্রি করছেন। তখন জিজ্ঞাসা করতাম, এটা একটা আগ্রহ ছিল, জিজ্ঞাসা করতাম কত টাকা লাভ হয়েছে, যে না বিক্রি আসছে, কত টাকা বিক্রি আসছে ওইটা 1,20,000 টাকা। তখনই স্ট্যান্ডার্ড হয়ে গেলাম, আশ্চর্য যে কি বিষয়, এই 35 দিনে 20,000 টাকা বা 15,000 টাকা ইনভেস্ট কইরা সেবা যত্ন কইরা রেনু আনছে 4,000 টাকা, বাকিটা খাবার দাবার দিছে, যত্ন করছে। তাতে এই 35 দিনে যদি 1,20,000 বা 1.5 লক্ষ টাকা বিক্রি করে থাকে, তাহলে তো বিশাল লাভ। এই কিন্তু আমার মাছের পোনার প্রতি, মাছের চাষের প্রতি একটা আগ্রহ। আচ্ছা, এটা হলো পোনার থেকে। গাইজ, আপনারা কিন্তু দেখলেন ওই ওই সময়, মানে আজ থেকে 15-16 বছর আগেকার কথা আঙ্কেল বলল, ওই সময় কিন্তু দেখছেন 20,000 টাকা খাটিয়ে বা আরো কিছু 10,000 টাকা খাবারের খরচ হলে মোটামুটি এভারেস্টে 50,000 টাকা খাটিয়ে কিন্তু আপনি 1,20,000 টাকায় ওই মাছগুলো বিক্রি করতে পারছেন। সো এখানে কিন্তু অনেক ফায়দা। সো নেক্সটে আরো প্রশ্ন করব আপনাকে আমি, তার আগে আরেকটা প্রশ্ন করি, সেটা হলো ব্যবসা শুরু, মানে মাছের ব্যবসা শুরু করতে হলে প্রথমে কি করতে হয় এটা বলুন আমাদের। মানে আপনি ছিলেন, এবং যারা নতুন বা আমি করব মনে করুন, বা আমার অডিয়েন্সরা করবে, সো তারা নতুনরা প্রথমে কি করবে মাছের ব্যবসা শুরু করতে হলে? সেটা আপনি 2 ভাবে করতে পারেন। সেটা হচ্ছে আগে পোনা নিতে পারে, এই রেনু আইনে স্বল্প পরিসরে 10 শতক বা 5 শতক জায়গায়
আপনি রেনু ছাড়লেন, সেই পুকুরটা যে আপনি রেডি করবেন, সেটা বিভিন্ন মেডিসিন আছে। মেডিসিন দিয়ে এটা জীবাণুমুক্ত কইরা পানিটা জীবাণুমুক্ত করতে হবে। কইরা সাইডা সেটার ওই যে গ্যাস এবং পিএইচ এটা মাপতে হবে পানিটাকে। গ্যাসটা পানিতে গ্যাস আছে কিনা, ওই পানি দূষিত কিনা সেটা পরীক্ষা করা যায় আর কি। সেই পদ্ধতি আছে। থাকার পর ওইখান থেকে এই যে পুনরায় রেণুটা দিলেন, ওই পুনার থেকে আপনি দেখা যায় যে আপনি 1 কেজি রেণু দিলেন, সেখানে আপনার পুনা হলো প্রোডাক্ট হলো আপনার 1 লক্ষ বা 1.5 লক্ষ পুনা হলো, আসলো প্রোডাকশন হইল। এটা মানে একটা রেণু আপনার মিস্টেক হয় না। মিস্টেক তো এটা তো হবেই, মাছের বিষয়। তারপরেও আপনি ওইখান থেকে 1.5 লক্ষ পুনা সংগ্রহ করতে পারলেন বা 2 লক্ষ পুনা সংগ্রহ করতে পারলেন। ওই পুনাটার থেকেও আপনি করতে পারেন। দ্বিতীয় হলো আপনি পুনা কিনতেও পাবেন বিভিন্ন হ্যাচারিওয়ালার সাথে যোগাযোগ করলে, কে মাছ চাষ করে সেখান থেকেও করা। একটা যাদের মনে করুন নতুন, তো সবাই নতুন, তো নতুনের ক্ষেত্রে তো সবার আর পুকুর তো প্রস্তুত থাকে না। সেক্ষেত্রে পুকুরটা কিভাবে সংগ্রহ করবে বা পুকুরটা কিভাবে কিনবে বা পুকুর কিভাবে কিনা যায়, পুকুর সম্পর্কে একটু আমাদের বলুন। সেটা হচ্ছে আমি যেভাবে মাছ চাষটা করি, সেটা আমার নিজস্ব ভূসম্পত্তি নয়, সেটা আমার লিজ নেওয়া। ন্যূনতম 5 বছর যে লিজ, সেটা হ্যাঁ পুকুর আমি নিয়ে নিছি। সেখানে 1200 শতক। প্রথমে আমি এখান থেকে যে পুনার থেকে সর্বপ্রথম রেণু দিলাম 10 শতক জায়গায়। একজন বড় মাপের ভালো একজন ব্যক্তি, মন মানসিকতা অত্যন্ত ভালো, উনি আমাকে 10 শতক স্থানের মতো একটা ছোট্ট পুকুর দিল, যে এটা রেণু প্রোটেকশন আছে ভালো দিলাম। হ্যাঁ, এই এখন একদম প্রশ্ন রাখি, সেটা হলো এই যে 10 শতক বা 5 শতক, মানে সর্বনিম্ন কত শতকে মাছ চাষ করতে হবে, মানে কতটুকু জমি লাগবে? ওটা ন্যূনতম ছোট্ট পরিসরে হলেও আপনার 80 থেকে 90 শতক লাগবে, হইলেই আপনি লাভজনক একটা বিষয়। কারণ ওটা ওয়াটার লেভেল আছে, সেটা একটা ওয়াটার লেভেল আছে, সেটা পার আছে চতুর্দিকে। মনে করেন যে 80 শতক বা 90 শতক জায়গা নিলেন, ওটা তো 4টা কানি, 4টা কিনারা, বেশটা 4টা পার থাকবে না, ঠিক আছে? 4টা পার তো থাকবে ওই পারে তো। হ্যাঁ, আমার যে পুকুর সেটা হলো নিচে হলো 20 ফিট, উপরে 5 ফিট। 20 ফিট থেকে পার উপরে। তো ওইটা বাদ দিয়া আপনি মনে করেন যে সাপোজ 80 শতক জায়গা নিলেন। 80 শতক জায়গা তো আর আপনি পুকুর থাকছে না। সেখান থেকে আপনি আনুমানিক চতুর্দিকে যে পার থাকবে, সে পার বাদ দিতে হবে আপনার ন্যূনতম 15 থেকে 20 শতক। তাহলে আপনার মূল পুকুর হলো কতটুকু? 20 শতক বাদ দেন, 80 শতক থেকে 60 শতক। 60 শতকের দিয়ে আপনি সেটাকে ওয়াটার লেভেল ধরতে হবে। সেই 60 শতকের হিসেবেই আপনাকে ঔষধ, মেডিসিন, মানে এখানে বিভিন্ন মেডিসিনের চাকরি করে, ফিশ মেডিসিন, ফিশ ফিড ওয়ালা, তাদের কাছ থেকে তারা এই পরামর্শ দিবে, আসবে আপনার কাছে অটোমেটিক। ওরা কি ফ্রিতে আসবে নাকি ওদেরকে আবার আলাদাভাবে এই পরীক্ষা নিরীক্ষা করার জন্য পেমেন্ট করা লাগবে? ফ্রিতে, মানে এটা সরকারি থেকে, তাই তো? ওটা ওই কোম্পানি বের করে, ওটা তাদের কাজই হলো এটা। আসবে আপনাকে পরামর্শ দিবে। জি জি, আরেকটা প্রশ্ন, সেটা হলো ধরুন আমি আমি কিনবো, আমি এখন মাছ চাষ করব, সেক্ষেত্রে আমার পুকুর নাই, আমার জমিও নাই যে পুকুর খনন করে আমি সেখানে মাছ চাষ করব। তো আমি লিজ নিলাম একটা পুকুর। সো সেখানে কিন্তু হয়তো বা অন্য কারো কাছে আছে, অবশ্যই সেই পুকুরটা অন্য কেউ ইউজ করেছে বা করছে, তার থেকেই তো আমি নিব, তাই তো? সো সেই পুকুরে কিন্তু মাছ আছে এবং সে কিন্তু মাছ
পুরোটা ক্লিয়ার করে কিন্তু আমাকে হ্যান্ড ওভার করবে। সেক্ষেত্রে ওই পুকুরে কিন্তু পানি থাকবে, শুকনো থাকবে না। তো সেক্ষেত্রে যদি পানি থাকে মানে মাছ ক্লিয়ার করে নিয়েছে, সে নিয়ে চলে গেছে কিন্তু পানিটা থাকবে। সেক্ষেত্রে কি আমি ওই পানিতেই মানে ওই পুকুরের যে পানি আগে পূর্বে যিনি চাষ করেছেন ওই পানিতেই কি আমি নতুন পুরা ছাড়বো, নাকি ওই পানিটা পরিষ্কার করে একদমই শুকনা করে তারপরে গান করব, নাকি ওই পানিতে করলেই হবে? আচ্ছা, চমৎকার একটা প্রশ্ন। সেটার যে ব্যবস্থাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে এই আমাদের আপামর বাঙালি জাতি বিভিন্ন স্থানে বিভিন্ন মাঠে বিভিন্ন রকম হয়। তবে এখানে দেখা যায় যে বাইপাস নিচে প্রত্যেকটা পুকুরে ফিশারিওয়ালার প্রত্যেকটা পুকুরের নিচেই বাইপাস পাইপ দেওয়া আছে। পাড়ের মধ্যে যে পার আছে বাইপাস আপনি পানি নিষ্কাশন করে দিলেন, কিন্তু এইটার পূর্ব শর্ত হলো সেখানে পানি সেচের ব্যবস্থা আপনাকে করতে হবে। পানি সেচ দিয়ে যে পুকুরটা ভরবেন সে পুকুরে সেচের ব্যবস্থা থাকতে হবে। আপনি বাইপাস যদি থাকে বাইপাস দিয়ে আপনি পানি বের করে দিলেন, মানে পুকুরের যে পূর্বের পানিগুলা পূর্বের পানিতে ছেড়ে দিলেন। হ্যাঁ, পূর্বের মালিকানাধীনে যে পানি চাষ মাছ চাষ করতে সেই পানিটাও আমি ক্লিয়ার করে দেব, বাইপাস করে দেব। যদি শুকানোর সুবিধা থাকে, আচ্ছা, সুবিধা ওটা আমি এই ক্ষেত্রে বলছি, যদি শুকানোর ব্যবস্থা থাকে তাহলে শুকানোটা পারফেক্ট। তার মানে গাইস সবচেয়ে ধরুন কোনো এই পুকুরে কিন্তু এই ধরনের বাইপাস থাকে যে পানি বেশি হয়ে গেলে সেটা পানি বের করে দেয়। বর্ষাকালে যেমন পুকুর কিন্তু হাবুডুবু খেয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পানি কমানো লাগে। সেক্ষেত্রে কিন্তু মাটির তল দিয়ে কিন্তু পাইপ সেট করা থাকে। ওই ধরনের যদি পাইপ সেট থাকে ওই পুকুরে, তাহলে ওই পাইপ দিয়ে আপনি ওই পানিগুলো বের করে দিবেন, যেটা অন্য পুরাতন পানি। আপনি তো নতুন চাষ করছেন, অন্য মালিকানাধীনে যে পানিগুলো থাকে সেটা ওইভাবে বের করে দিবেন। এখন যদি দিবেন। আচ্ছা, ওই পুকুরে যদি এই ধরনের সিস্টেম না থাকে সেক্ষেত্রে কিভাবে সে পুকুরটা যদি না থাকে তখন প্রাথমিক পর্যায়ে আপনি ওইটাতে আমরা যেটা দেই সেটা হলো চুন। প্রতি শতক হিসাবে আমি প্রতি শতক জায়গায় আমি চুন দেই হাফ কেজি হিসাব করি, শতকে হাফ বা কেজি, এক শতকে হাফ কেজি, এক বা শতকে 500 এই গ্রাম। সর্বোচ্চ 750 গ্রাম, হাফ কেজি 750 গ্রাম, 1 কেজি তো উঠে। যেহেতু পুরাতন পানি সুতরাং পানিটা দূষিত ধরে নিতে হবে যে পানিটা দূষিত, কারণ ওটার মধ্যে মাঝে অনেক মেডিসিন পড়ছে, অনেক দূষণ হয়েছে ওই পানিটা। ওইটাকে শোধন করতে হবে। শোধন করার ক্ষেত্রে আপনাকে প্রাথমিক অবস্থায় চুন দিতে হবে। চুন দেওয়ার পরে যেটা পানিটা দেইকা ওইখানে এই যে কোম্পানিতে একমি বিভিন্ন কোম্পানি আছে, ওষুধ কোম্পানি, ফিস্টেক, তারা আপনার কাছে যাবে, তাদের সাথে যোগাযোগ করবেন, তারাই পরামর্শ দেবে যে এটাতে প্রতি শতকে 1 কেজি দেন, 1.5 কেজি দেন। সেই হিসাবে আপনি যে 60 শতক আপনার রইল, কিন্তু ওয়াটার লেভেল রইল 60 শতক। 60 শতকে আপনি কত কেজি লাগতেছে চুন, তত কেজি চুন আপনি ভিজালেন। ভিজানোর পদ্ধতি আছে, সেটা হচ্ছে বস্তাতে ভরতে হবে। একটা বস্তায় যেটাকে আমরা সালা বলি, কেউ কোনো কোনো এলাকায় বস্তা বলে, খাদ্যের প্যাকেট আর কি, খাদ্যের প্যাকেট, প্লাস্টিকের যে প্যাকেট, ওই প্যাকেটে আমরা 5 কেজি করে ঢুকাই দিই। আচ্ছা, এই চুনের কস্ট কেমন পড়বে, মানে চুনের দাম কেমন পড়বে এখনকার মতো? না, ওইটা তেমন না। এটা আমাদের পিছনে এটা আমরা যেটা কিনে আনি 1 মণ 400 450 এমন দিয়েও কিনছি আমরা, 300 350 টাকা দিয়েও কিনছি। তাহলে তো এটার কস্ট তেমন আহামরি না। না। আচ্ছা, এখন আপনি চুন দেওয়ার পরে তারপরে কি করব? চুন দেওয়ার পরে আপনি এটা 1-2 দিন রাখবেন। পরবর্তীতে আপনি ওইটার গ্যাস এবং পিএইচ, ফারেনহাইট, পানিটার কি তাপমাত্রা আছে আর গ্যাসটা, ওটাও আপনাকে দেখাই দেবে গ্যাসের পানিটা কোন জায়গা থেকে নিতে হবে, আর পিএইচের পানিটা কোন জায়গা থেকে নিতে হবে। আমরা যেটা করি, আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমরা পিএইচ মাপি
পানির উপরের অংশ থেকে 4 আঙ্গুল নিচে আমরা একটা বোতল, ছোট্ট একটা বোতলের মুখ, এর মধ্যে বুড়ো আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধইরা পানিটার উপর থেকে 4 আঙ্গুল নিচে নিয়ে তারপরে বুড়ো আঙ্গুল ছেড়ে দিই। তখন এই 4 আঙ্গুল নিচ থেকে পানিটা চইলা বোতলের ভিতরে ঢুকে যখন বইরা যায় তখন আবার আঙ্গুল দিয়ে চাপ দেয়, 4 আঙ্গুল নিচ থেকেই এটা উঠায় আনলাম। এটা কি নিজে আর থেকেই করা যাবে তাই তো? ওটা মেডিসিন আছে একটা, এটা আমি বলতেছি। আর গ্যাসের যেটা, গ্যাসটা মাটির থেকে নিচের যে তলি আছে, আপনি হাঁটু পানি বা কুমোর পানিতে গেলেন, যাওয়ার পরে মাটির থেকে 4 আঙ্গুল উপর মূল যে পুকুরের যে তলদেশ আছে সেখান থেকে মাটির থেকে 4 আঙ্গুল উপর থেকে এইভাবে বুড়ো আঙ্গুল দিয়ে আরেকটা বোতল নিলেন, সেখান থেকে আঙ্গুলটা ছেড়ে দিলেন, নিচের পানিটা চলে আসলো, সেটা হলো গ্যাস। তখন ওইটা ওই যে ফার্মাসিস্ট যারা যাবে তারাই বইলা দিবে যে এটা পিস পিস এত আছে, গ্যাস এত আছে, আপ ডাউন আছে। তখন আপ করতে হলে ডাউন করতে হলে কি কি লাগবে সেই পদ্ধতি আপনাকে শিখিয়ে দেবে, হাতে কলমে শিখিয়ে দেবে যে এখন এইটা দেয়। জি, তাই খুবই ভালো। আচ্ছা, আরেকটা কথা, এক কথায় অ্যান্সার দিবেন, সেটা হলো ধরুন এখন যদি কেউ শুকনা পুকুরে করলে ভালো হবে নাকি এই যে পূর্বের যে পানি আছে ওইটা দিয়ে মাছের ব্যবসা করলে ভালো হবে, মাছ চাষ করলে ভালো হবে আর কি, কোনটা বেশি ভালো? শুকনো পুকুর হলে বেস্ট হয়। আচ্ছা, শুকনো পুকুর হলে বেস্ট হয়, কিন্তু যদি শুকনো পুকুর যদি ব্যবস্থা না থাকে, মেলা মনে করুন প্রচুর পানি আছে, পুকুর ভরা পানি, সেক্ষেত্রে ওটা তো শুকাইতে কোনো ওয়ে না থাকলে, ওই যে পাইপের কোনো ব্যবস্থা না থাকলে সেটা তো রৌদ্রে শুকাইতে অনেক একটা লেন্দি প্রসেসের মধ্যে যাইতে হবে, সময় লাগবে প্রচুর। আর সেচ দিয়েও কিন্তু পানি ওইভাবে নিষ্কাশন করা যায় না। যদি করতে পারে তাহলে তো ভালোই, আর যদি না করতে পারে তাহলে এভাবে পানি শোধন করতে হবে, শোধন করার পরে এভাবে চাষ করবে, তাই তো? এখন এখানে যে বিষয়টা, যেহেতু আপনি প্রশ্ন করছেন, আপনি হয়তো ধারণা নিতে পারেন যে শুকনো পুকুর থেকে আমি ভালোটা কেন বললাম। শুকনো পুকুরেও পানি যখন সেচ দিয়ে ভরবেন ওই পানিটাকেও যে শোধন করতে হবে ওইটা আমার বলা হয় নাই। সুতরাং আপনি হয়তো ধারণা করতে পারেন যে শুকনো পুকুরে ভালো হবে। ভালো হতে হলে এখানে পানি দিলে পানি দিয়ে এই পানিটাও পরীক্ষা নিরীক্ষা, গ্যাস এবং পিএইচ মাপতে হবে, ওইটাতেও চুন দিতে হবে। হ্যাঁ, চুন দিতে হবে। চুন তো একটা ক্যালসিয়াম, চুন হলো একটা ক্যালসিয়াম, একটা খাদ্যও তৈরি হয়। শুকনো পুকুরেও মাছ চাষ করলে যে পানি, জাস্ট পানি দিলেই মাছ ছেড়ে দিলাম হয়ে গেল এমন, মানে ওইটাতেও ওষুধ মষুধ দিয়ে সেটাকেও শোধন করতে হবে, পিএইচ মাপতে হবে, গ্যাস মাপতে হবে, এই তো। আচ্ছা, খুবই সুন্দর। আপনারা গাইজ বুঝতে পারলেন, তার মানে এভাবে পুকুর প্রস্তুতটা করে নেবেন। এখন আসি, আপনার এই যে পুকুরটা 80% পুকুর, এটা লিজ নিলে কত টাকা খরচ হতে পারে একজনের? ওইটা কেমন তো হতে পারে? সঠিক এখন আমি যে জায়গায় মাছ চাষটা করি সেই জায়গার হিসাবটা তো অল বাংলাদেশে তো এটা একটা স্থান হিসাবে বা কোন জায়গায় কি রে সেটা তো আপনার 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 এরিয়াটা হচ্ছে, আপনি ময়মনসিংহে অবস্থান করছেন, সো ময়মনসিংহে আর কি এটার কেমন প্রাইস, লেস নিলে এটা 80% কেমন কস্ট ওটা পড়বে? আমরা আমরা যেটা শতক হিসাবে আমরা দেই না, আমাদের এখানে ময়মনসিংহের হিসাব হলো কাঠার হিসাব করি। কাঠা 10 শতকে 1 কাঠা। তখন প্রতি কাঠায় আমরা যেভাবে লিজ নিছি, মনে করেন যে 80 শতক জায়গা, ওটা আমি বৎসরান্তে কৃষককে, এটা পুকুর করা, পুকুর পুকুর তৈরি করা, এটা বৎসরান্তে 80 শতক 500 লং 80, আমি 80,000 টাকা। কোন জায়গাটা কোন একটা সাইট আছে, ওই সাইটে মাছের গ্রোথ ভালো হয়, এই হয় সেই হয়, তখন দেখা গেল যে ওটার দাম 6,000 টাকা কাটা। চলে 80 শতকে 80 শতকে 5 40,000 টাকা। আর ধরেন যে আরো যদি বেশি হয় 6,000 টাকা হয়, এভাবে
এটা 48,000 টাকা। এটা বিভিন্ন স্থানে হবে। বিভিন্ন স্থানে এটা কোন জায়গায় তো আপনারা একটু হিসাব করে নেবেন যে আপনাদের ওই এরিয়াতে যারা বাচ্চা, হ্যাঁ, আপনি যে আমাদের ভিডিওটা দেখেই আপনি ওই ধারণা নিয়ে টাকাটার পরিমাণ ওই ধারণা নিয়েই থাকবেন তা না। কারণ আঙ্কেল বলল যে ময়মনসিংহের হিসাব আলাদা, রাজশাহীর হিসাব আলাদা, অন্যান্য জেলার হিসাব আলাদা। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন এই ভিডিওটা দেখার পরেও আপনার যদি মাছের ব্যবসা করতে ইচ্ছা হয়, আপনি প্র্যাকটিক্যালি মাছের যারা ব্যবসা করছে আপনার এরিয়াতে তাদের থেকে একটু পরামর্শ নেবেন যে আমি একটা পুকুর নিতে চাই, কেমন ধরনের এই পুকুরটা কত যাচ্ছে, বা 80% পুকুর কেমন দাম লাগতে পারে। এটা একটা সব আপনারা যারা এলাকাতে যারা মাছের ব্যবসা করছে তাদের সাথে কথা বলে নেবেন, প্র্যাকটিক্যালি জেনে নেবেন দামটা। তারপরে আপনি বাসায় সুন্দরভাবে ক্যালকুলেট করতে পারেন। সামনে আসছে আরও বিষয়, খুঁটিনাটি বিষয় আঙ্কেলের থেকে জানবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখন আসি আঙ্কেল, সেটা হলো যে আপনি এই যে আমরা রেনু বা পোনা, মাছের পোনা, এই পোনাগুলো মানে কোন পোনা চাষ করলে একটা কৃষক স্বল্প সময় মানে খুব দ্রুত একটা লাভবানের সম্মুখীন হতে পারে, মানে কোন মাছটা চাষ করলে? সুন্দর একটা প্রশ্ন। সেটা হচ্ছে আমাদের কিছু কিছু এরিয়াতে, যেমন বালুকার যে সাইডটা আছে, বৈলর বালুকা, ওইখানে পাঙ্গাস এবং তেলাপিয়া চাষ করে। আপনার আমি এলাকার নাম বললেন এটা না? আমার এলাকার বাইরে, আমার এলাকাতে যেটা চাষ হয় আমার এরিয়াতে, ওই এখানে আমরা যদি সিম এরিয়া বাদ দিয়ে মাটির হিসাব করি তাইলে মনে হয় বেশি ভালো হবে। মাটি না, পানি যদি আপ ডাউন করতে পারেন, পানি যদি বাইপাস দেয়া পানি পাস করতে পারেন এবং সেচের মাধ্যমে পানি দিতে পারেন, তাহলে এখানে পারফেক্ট চাষ হলো, সর্বোচ্চ ভালো চাষ হলো, স্বল্প দিনে ভালো বেনিফিট আশা করা যায়। আচ্ছা, স্বল্প দিনে সেটা হচ্ছে আপনার শিং, আমরা যেটা করি শিং, পাবদা, শিং, পাবদা, গুলশা, শিং, পাবদা, গুলশা। জি, ওটা লেখা আছে প্যাকেটের গায়ে, খাদ্যের প্যাকেটের গায়ে ফিশ ফিড, যেটা শিং, পাবদা, গুলশা। তারপরে আছে মনোসেক্স তেলাপিয়া, বিভিন্ন জায়গায় মনোসেক্স তেলাপিয়া। তার মাঝে আবার দিতে হবে আপনার বাংলা মাছ দিতে হবে, যেটাকে আমরা বাংলা বলি। সেটা হচ্ছে আপনার রুই দিলেন, আচ্ছা, রুই কাতলা দিলেন 10টা, রুই দিলেন 50টা। এই 80 শতকের হিসাব, হ্যাঁ 80 শতকে, 80 শতকের হিসাব নিয়ে কথা বলছি। ওকে, 100 দিলেন রুই, 30 থেকে 40টা দিলেন আপনি সিলভার কার্প। তবে একটা মাছ এটা ক্ষতি করে, এটা পাড়ের ক্ষতি করে, সেটা হচ্ছে কারফিউ, সোনালী কারফিউ। হ্যাঁ জি, ওটা পার, এটা তো ঠোঁট দেয়া পাড়ের মাটি ওটার জন্য আমি এটা একটা দুইটা 5টা 10টা দিয়ে রাখি প্রত্যেকটা পুকুরে। ওইটার কারণটা হচ্ছে বাংলা দেওয়ার, ওটা উপরে যে প্লাঙ্কটন তৈরি হয় সেটা শিং, পাবদা এবং গুলশার জন্য ক্ষতিকর, পসিবল নয়। বিদায় এই প্লাঙ্কটন খাওয়া, উপরে যে একটা শেওলার মতো হয়, প্লাবরণের মতো হয়, এটাও মাছের প্লাঙ্কটন। আচ্ছা, ওইটা আবার আমরা যেটা বাংলায় যা বলি পুকুরের ছাতা, যেটা জি জি, এইটা বাংলা মাছে ওইটা খায়। বাংলার গ্রোথ আছে ভালো, সব মিলাই, মানে মির্কা, মৃগেল, যেটা এটা আমরা মির্কাও বলি, কি বলি, হ্যাঁ, সকল ধরনেরই। তবে এখানে একটা জিনিস চলবে না, বোয়াল, শোল, তারপরে এই জাতীয় যে রাক্ষসে যে মাছগুলো আছে ওইগুলো চলবে না। এগুলো তো মানে মাছগুলো, এই মাছগুলো তো আবার অপর মাছকে খেয়ে ফেলে। আচ্ছা, তার মানে আপনি যে মাছগুলো কথা বললেন, সো এই মাছগুলোর মধ্যে 80% তারা চাষ করলে খুব স্বল্প সময়ে তারা ভালো একটা বেনিফিট পাবে, এবং স্বল্প মধ্যে
এই মাছগুলোর মধ্যে ওই যে যেটা বললেন শোল আর বোয়াল এই ধরনের মাছগুলো না ছেড়লে অনেক ভালো হবে, কারণ তারা রাখবে না, না না না, ওটা ছাড়াই যাবে না, ছাড়াই যাবে না, ওটা ছাড়াই। ছাড়াই নিষেধ সম্পূর্ণভাবে গাইস। ছাড়াই নিপনি যদি ওই মাছগুলো চাষ করেন এই মাছগুলো ছাড়াই যাবে না, নিলে কিন্তু আপনারা মাছগুলো খেয়ে ফেলবে। আচ্ছা আরেক, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন আপনি এই যে পোনা পোনা সংগ্রহ করব কোথা থেকে আমরা, এই যে মাছগুলো আমরা ছাড়বো ওটা তো তো বললাম পোনার যে ওই যে সংগ্রহ করবো হ্যাচারির সাথে, হ্যাচারির সাথে। আচ্ছা ওটা আপনি হ্যাচারির সাথে যোগাযোগ রাখবেন। হ্যাঁ। হ্যাচারির সাথে বলবেন, জিজ্ঞাসা করবেন যে হ্যাচারি তো জানে, প্রত্যেকটা হ্যাচারিওয়ালা তো জানে, হ্যাচারির যে মালিক উনি জানে কে রেনু চাষ করতেছে, পোনা বিক্রির জন্য কে রেনু চাষ করতেছে। আপনার এলাকায় এরকম হাজারটা মানুষের নাম বলবে, তখন ওনার সাথে যোগাযোগ করলেন, এখানে আপনি রেট করলেন, দর কষাকষি করলেন, যেখানে আপনার বুঝে হয় মাছটা গ্রোথ ভালো আছে বা সেটা আপনার বিষয়টা দর কষাকষি করে আপনি কিনলেন। এই পোনা কি মাছের গ্রোথ আমরা কি নিজের চোখে দেখে নিতে পারবো যে গ্রোথ কেমন? হ্যাঁ, এটা আপনি গুনে আনবেন। হুম, বুঝছি। আর গুনে আরেকটা প্রশ্ন, মানে ধরুন মানে পোনার মধ্যে কি ভালো মন্দ থাকে নাকি? হ্যাঁ, এইটার মাঝে আরেক কারিশমা, সেটা হচ্ছে ধরুন যে আপনি শিং চাষ করলেন, এখন একজন রেনু চাষির কাছ থেকে আপনি পোনাটা আনলেন, সে রেনু দিছে, এখন পোনা সে বিক্রি করতেছে। সবসময় মাথায় চিন্তা রাখতে হবে প্রথম টানের যে শিংটা, পোনাটা শিঙে, ওইটা আপনি ক্যাপচার করতে যাবেন। প্রথম ওইটা করলে সর্বপ্রথম জাল দিয়ে যেটা বিক্রি করবে, তার আছে 10 লক্ষ পোনা আছে, 5 লক্ষ পোনা আছে তার পুকুরে, পোনা হয়েছে, প্রোডাকশন আসছে, 5 লক্ষ পোনা তো আপনি আনবেন না, আপনার দরকার 1 লক্ষ, আপনার দরকার 1.5 লক্ষ, আপনি 5 লক্ষ তো আনছেন না। তখন আপনি চেষ্টা করবেন প্রথম টানের যে মাছটা, যে শিংটা, পোনাটা, ওইটা সংগ্রহের জন্য। ওইটা সংগ্রহ করলে ওইটা হলো, এখানে একটা বিষয় হলো, আমরা যে মেদ্দা এবং মেদ্দি, নারী এবং পুরুষ, মাছের মধ্যে তো শিংয়ের মধ্যে এরকম আছে, প্রত্যেকটার মধ্যে এরকম আছে। নারী যে মাছটা, সেইটার গ্রোথ অতি দ্রুত আসে, আচ্ছা আর পুরুষ যে মাছটা, সেটার গ্রোথ আসেই না, আসবেই না। সেটা আপনার খাইলো 5 টাকা, বাড়বে 3 টাকা, হুম, খাবে সে 5 টাকা, বাড়লো দিন। তার গ্রোথ আসবে 3 টাকা বুঝছি। আচ্ছা এখন আরেকটা প্রথম টানে। এখন আরেকটা প্রশ্ন, সেটা হলো পোনা আমরা কিনলাম সবকিছু করলাম, আচ্ছা এখন আচ্ছা এই প্রশ্ন পরে পরে যাচ্ছে, তার আগে আমরা বলি এই পোনা মানে এই পোনা কেমন দাম পড়তে পারে পোনাটার? ওটা আমরা জি জি সিং, আপনি আরেকটা কথা রয়ে গেছে, থেকে গেছে, সেটা হচ্ছে প্রথম টান কেন আনবেন। প্রথম টানে যে সিংটা আসে সেটা হলো মেদ্দি, মানে এই ইয়ে আর কি, এটা পুরুষ না, এটা স্ত্রী জাতীয় মাছ। জাতীয়। প্রথম টানে প্রথমেই ধরা খায়, এটা জালে প্রথমেই চলে আসে। আচ্ছা খুবই ভালো, এই জন্য আর কি পেট হচ্ছে তো বলছেন। হ্যাঁ, কেমন দামটি, কেমন দাম পড়বে? সেটা আপনি যদি মনে করেন 5,000 কেজি আনতে পারেন, 5,000 কেজি, 5,000 পোনা 1 কেজি, বা 4,000 পোনা 1 কেজি, 5,000 পোনায় যদি 1 কেজি হয়, সেখানে দামটা আপনার একটু বেশি লাগবে। পোনা তো 5,000, দামটা বেশি লাগবে। এখন গ্রোথ আসছে, সেটা চলে আসছে 2,000 কেজি, আমরা ওইটা কিনি 5,000 বা 5.5 বা 6,000 কেজি, সেটা কিনি আমরা 40,000 টাকা লাখ, বা 35,000 টাকা লাখ, 35 পয়সা পিস, পিস হিসাবে কিন্তু দামটা ধরা হয়।
25 তো পয়সা। এখন এখন আপনার এই যে 80% পুকুরে যে যেহেতু হিসাব হচ্ছে, সেক্ষেত্রে 80% পুকুরের জন্য কতটুক মাছ লাগবে শিং মাছ? আচ্ছা, শিংটা মূলত আপনার একটু ঘনত্ব যদি বেশিও হয়, যদি শিং চাষ হয় মাটির ভেদ অনুযায়ী শিংটা হয় আর কি। তাহলে আপনার এটা ঘনত্ব বেশি হলেও সমস্যা হয় না আর কি। শিংয়ের ঘনত্বটা যদি বেশি হয় তাহলে সমস্যা হয় না। তাহলে কত পরিমাণের রাখা? 80 শতকে হিসাবে প্রতি শতকে আপনি 250টা ধরেন বা 300 পোনা ধরেন। 300 পিস? হ্যাঁ, 300 পিস। অথবা এটা ঘনত্ব যদি করতে চান আপনি 500 পিস দিতে পারেন, কোনো সমস্যা হবে না। 300 থেকে 500 পিস প্রতি শতকে। আরেকটা যেন ও, পাবদাটা আপনার একটু কম দিতে হবে, পাবদাটা এত ঘনত্ব বাড়ে না। আর পাবদার কোয়ালিটি, পাবদা কিনতে গেলে ওটার আরেকটা ট্রেনিং, একটা হিসাব হইল পাবদাকে খেয়ে ফেলে, পাবদাকে খেয়ে ফেলে? ওয়াও! খেয়ে ফেলে। এখন এইটার যে বিষয়টা, তার মানে পাবদাটা কি বেশি নেওয়া লাগবে? না না না, ওটা বেশি নেওয়া লাগবে না। এটা পোনা নেওয়ার সময়, এটা পোনাটা যখন নেওয়া হয় তখন এই রেণু ছাড়ার সময় পুরুষ যে পাবদা, এরকম পাবদা দেখা যায় প্রতি 1000-এ 10টা হয়ে গেছে, বড় বড় পাবদা। এই বড় পাবদাগুলো ছোট পাবদাকে খেয়ে ফেলবে। সুতরাং এটা একটা যা নেট আছে, ওটা এই যে পোনাওয়ালা দ্বীপে পুকুরওয়ালা যার কাছ থেকে পোনা সংগ্রহ করা হবে, সে পুকুরওয়ালাই একটা নেট দিয়া, ছাকনি দিয়া ওটা ওই নেটে সাইডে দিবে, পোনাটা ধইরে তারপর নেটে সাইডে দিবে, তখন বড়টা আটকে যাবে। বড়টা আপনি আনবেন না, যেটা তার মানে বড় পাঁচটা নিতে হবে না, মাঝারি বা হচ্ছে যে একই ধরনের এক সমান, এক কথায় ছোট বড় নেওয়া যাবে না, এক পাঁচ ওই পাবদাটা নিতে হবে। আচ্ছা, তাহলে এটা খুবই উপকার হলো আপনাদের, কারণ পাবদা বিষয়টা যেহেতু মাছকে খাই, ওই জাতের মাছটাই ওই জাতির, মনে করুন মানুষ মানুষকে খায়ার মতন এমন একটা অবস্থা। সো পাবদাকে খাই। তো সেক্ষেত্রে এটা কিন্তু সুন্দর একটা উপায় যে কোন পাবদাটা চাষ করবেন, মানে একই সমানে যে পাবদাগুলো আছে তারা কিন্তু একে অপরে খাইতে পারবে না, কারণ তাদের সাইজ তো একই, তাদের পেটের সাইজ তো একই। সো মানে যদি ছোট বড় হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু বড় পাবদা কিন্তু ছোট পাবদাকে খেয়ে ফেলবে, এটাই স্বাভাবিক। সো এটা আপনি ভালো একটা বুদ্ধি দিলেন। সো পাবদাটা কত পিস 80%? ওইটা ওইটা কম ধরেন যে 250 থেকে 300 সর্বোচ্চ। 250 থেকে 300। আর আরেকটা কি মাছ যেন বললেন? বাংলা মাছ, গুলশা। আচ্ছা, গুলশা। গুড়সা মানে যেটাকে আমরা ট্যাংরা মাছ, মানে দেশিটা হলো ট্যাংরা, আর যেটা প্রজননের মাধ্যমে যে সেটাকে আমরা গুলশা বলি আর কি। গুলশা বা ট্যাংরা। বড় বড়ের মধ্যে বড় বড়, জি, হ্যাঁ হ্যাঁ চিনি, কাটা যুক্ত, যেটা কাটা নাই। কাটা যুক্ত, কিন্তু এটা হলো সাইজে ওই ট্যাংরা 5 গুণ বড়। হুম হুম। আচ্ছা, এই গুলশা মাছটা বা ট্যাংরা যেটা, এটা কয় পিস দেওয়া যাবে? সেম, ওটার দামেও ভালো পাওয়া, রেটে ভালো পাওয়া ওটা। মানে কম দামে? না না, বেশি মানে কিনা 35 পয়সা, 40 পয়সা বা 50 পয়সা লাগিয়ে যেতে পারে। আচ্ছা, কম তার মানে এই যদি, এই সবগুলো পোনাই প্রায় 35 থেকে 50 পয়সার আন্ডারেই থাকছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা 25 পয়সাতে পাওয়া যাবে যেখানে অ্যাভেলেবল পোনা চাষ হয়। এখান থেকে হয়তো 20 পয়সা দেও। 35 থেকে 50 পয়সা পাবেন, বা কোনো কোনো জায়গায় এর থেকে কমও পেতে পারেন, বেশি না, কমও পেতে পারেন। তো এটা খুব ভালো। তো আমরা পোনা মাছ ছাড়লাম, সবকিছুই করলাম, আমরা পোনা মাছের দাম, পুকুরের দাম কেমন এটাও শুনলাম গাইজ। সো এবার আসি আপনার কাছে প্রশ্ন, সেটা হলো এই মাছ ছাড়ার পরে
প্রথমত এবার আমাদের মাছের খাবার নিয়ে আলোচনা করা যাক। এই মাছের খাবার কি কি খাবার দিব, কতদিন পর পর খাবার দিব, এটা আমাদের বলেন। আর আরেকটা বিষয় সেটা হলো এই যে একটা লেন্দি একটা প্রসেস থাকবে অবশ্যই, সেটা 3 মাস হোক 4 মাস হোক। তো আগে এই 3 থেকে 4 মাস পরে নাকি কতদিন পরে আমি সেই মাছটা বাজারে বাজারজাত করার জন্য হবে এটাও বলবেন। আর সর্বপ্রথম তার আগে বলুন যে মাছটা ছাড়ার পরে আমার এই মাছটাকে বড় করার জন্য কি কি খাবার প্রয়োজন, মাছের খাবার প্রাথমিক পর্যায়ে আপনার খাওয়াইতে হবে পোনাটা ছাড়ার পরে 1 সপ্তাহ অথবা 10 দিন সর্বোচ্চ। আমরা যেটা করি পাউডার, আমি কোয়ালিটির ফিড খাওয়াই, কোয়ালিটি ফিড। আর মাঝে মাঝে ফিস্টেক, ওইটার গ্রোথ আসে ভালো, খাবারের মান ভালো। তখন আপনি পাউডার আনলেন, 10 কেজির প্যাকেট আছে, 5 কেজির প্যাকেটও আছে। আপনি পাউডার আনলেন, পাউডার খাবার দিতে হবে। আমরা 1 সপ্তাহ পাউডার খাওয়াই। 1 সপ্তাহ পাউডার পুকুরের চতুর্পাশে মাছ ছাড়ার পরে 1 সপ্তাহ অথবা 10 দিন, তখন দেখলেন যে আপনি 1 সপ্তাহের মধ্যেই আপনি মাছের দেখতে পাবেন যে এই এই যে পাউডারটা দেওয়ার পরে এটা যখন পাড়ের থেকে আপনি ডেলাতে দিলেন একটা বাটি দিয়া, তখন দেওয়ার পরে এখানে মাছ বাসবে, বাইসা খাইতে থাকবে পাউডারটা। তখন আপনি অনুমান করবেন যে হ্যাঁ, এখন আমার মাছটা পোনাটা দানা খাইতে পারে। দানা খাইতে, মানে যখন তারা পানি থেকে উপরে এসে পাউডার খাচ্ছে আমি দেখতে পাচ্ছি, তখন আমরা বুঝে নিতে হবে যে ও পাউডারটা আর খাওয়ানো যাবে না, এখন দানা না পাউডারটা খাওয়ানো লাগতেও পারে, সেটা দানাটা খাওয়ার যোগ্য হয়েছে। তখন দানাটা খাওয়ার যোগ্য হয়েছে, তার মধ্যে কিছু কিছু পোনা দেখা যায় ছোটই রয়েছে, সিংয়ের পোনা, মনে করেন পাবদার পোনা রয়ে গেছে। তখন ওইটার দানা খাবারটা 0.5 আছে, 0.4 আছে, 0.6 আছে, ওইটি খাওয়াইলেন। তারপরে 1.1 মিলি, তারপরে 10 দিন। আপনাকে প্রশ্ন করি, প্রথম 10 দিন পাউডার খাওয়ানোর পরেই তো আমি দানা খাওয়াবো, তাই তো? আশা করি 10 দিনের মধ্যেই, হ্যাঁ আশা করি 10 দিনের মধ্যেই তো দানা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে মাছ। তো সেক্ষেত্রে কোন পয়েন্টে দানাটা খাওয়াবো 10 দিন পরে? মনে করুন ছোট আছে বা বড় হয়েছে, আবার কোনো মাছ ছোট আছে, সেক্ষেত্রে কত পয়েন্টের দানা খাওয়াতে হবে? ওকে গাইস, 0.5 এর দানাটা আপনারা খাওয়াবেন। 10 কেজির প্যাকেট গুলা আনলেন, আপনি 20 প্যাকেট নিয়ে আসলেন বা 5 প্যাকেট নিয়ে আসলেন, কিন্তু 5 প্যাকেট আপনি আজকে দিলেন না। প্রতিদিন তো আর ফিশ ফিডের খাবারটা তো আর প্রতিদিন সাপ্লাই করার বিষয় আছে। কেন আনতে যাবেন আপনি? আপনি একদিনে নিয়ে আসলেন 10 প্যাকেট বা 5 প্যাকেট, 5 প্যাকেট বা 10 প্যাকেট খাওয়ানোর পরে দেখা যাচ্ছে আপনি অনুমান করলেন যে 10 প্যাকেট খাওয়ানোর পরে 0.5 আর লাগতেছে না আমার। তখন তার ঊর্ধ্বে খাবেন 0.5 যে খাবারটা, এটা তো দামি খাবার। পাউডার যে খাবারটা এটা আরো দামি, 0.5 দামি। তার উপর যে 1.1 মিলি যেটা আমরা খাবাই, এটা রেটটা একটু কম। মানে যত উপরে যাব তত দাম কমবে। জি জি, তাহলে আপনি এখানে খাবারটা তো এটা তো আসলে আরেকটা তো ইয়া আছে যে আমি যখন 10 দিন হয়ে যাব তখন তো ফিড খাওয়ার যোগ্য হয়ে যাবে, দানা খাবার, তখন পয়েন্ট 5 কয়দিন খাওয়াবো? এটা এটা আমি বলতেছি, আপনি 0.5 প্যাকেট তো মানে পাউডারের সাথে নিয়ে আসতে পারে, 6-7 দিন তো বিষয় না। 1-2 প্যাকেট নিয়ে আসলেন, আসার পরে আপনি 5 দিন খাওয়াইলেই দেখলেন যে মাছ উপরে খাচ্ছে, তখন অল্প কিছু নিলেন, 1-2 কেজি নিলেন, 80 শতক 1-2 কেজি এই পাউডারের সাথে আপনি দিয়ে দিলেন, মানে দানা খাবারটা। এটা তো বাসমান, পাউডারও বাসমান। তখন খাইতে থাকলো, তখন আপনি লক্ষ্য করলেন যে হ্যাঁ, খাবারটা মূলত রাতে খায়, আর দিনেও খাওয়াবেন, রাতেও খাওয়াবেন। তবে রাতে অভ্যাস করবেন যদি একবেলা,
তাহলে রাতেই খাবে, দিনে বাসবে না। ওটা এরকম লাজুক মাছ। আর দিনে খাওয়ানোর অভ্যাস করলে রাতেও বাসবে, দিনেও বাসবে, মাছ খাবে। আচ্ছা, যাই হোক, তারপরে এখানে যে আরেকটা বিষয়, দানাদার খাবারটা পাউডারের সাথে মারলেন, তখন দেখলেন যে খাচ্ছে, দানা ধরে ধরে খাচ্ছে উপরে, মাছও বাসতেছে, দানাদার খাবারও তো বাসমান খাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। তখন পাউডার আস্তে আস্তে আপনি নিজের বুদ্ধিতে, কারো পরামর্শ নিতে হবে না, যে এখন আমার মাছ বড় হয়ে দানাদার খাবারের যোগ্য হয়ে গেছে, 0.5 খাওয়ার যোগ্য হয়েছে। তখন আপনি চলে গেলেন, এভাবে খাওয়াইলেন আপনি আরো 6-7 দিয়ে, খাবার হয়েছে, ওভার হয় নাই। আচ্ছা আচ্ছা এই আচ্ছা, যখন মাছটা প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, প্রাপ্তবয়স্কর আগ পর্যন্ত আমরা এই জিনিসটা এই 0.5 এর খাওয়াবো, তাই তো? না, তখন তো উঠতে থাকবে, দানা মোটা হইতে থাকবে, দানা বড় হইতে থাকবে, মাছও বড় হইতে থাকবে, দানাও বড় হইতে থাকবে। মানে এই এই কতদিন গ্যাপের পর পর আমরা মানে এই দানাটা চেঞ্জ করব 0.5, তারপরে আপনি একটা বললেন এগুলা এইটা 0.5 এর পরে দেয়, আপনি চলে গেলেন 1 কয়দিন পর? এটা আপনি আরো 8-10 দিন যাবে, 1 খাওয়াইতে থাকলেন, তখন আপনি বুঝবেন যে এখন মাছটা আমার 2 উঠছে। সো এখন রেগুলার যখন মাছ চলে আসবে রেগুলার, সেক্ষেত্রে তখন কত পয়েন্ট? হ্যাঁ, তখন তো একেবারে তখন খাবো। প্রাপ্তবয়স্ক হ্যাঁ, প্রাপ্তবয়স্ক সিরিজ পর্যন্ত, সেল পর্যন্ত কি শেষ পর্যন্ত 1 পয়েন্ট চলবে, একটাই চলতে থাকবে। ও আচ্ছা, গুড। আর আরেকটা প্রশ্ন, এই এই মাছগুলো কতদিনের পর সেল করার যোগ্য হয়ে যাবে? ওটা পুকুরের গ্রোথ হিসাব অনুযায়ী আর কি, যখন আপনি অনুমান করলেন আমার মাছ এই মাছ মাছ জাল টেনেও দেখতে পারে যে তাও সর্বোচ্চ আমরা কতদিন পরে জাল টানলে আমরা একটা আইডিয়া পাবো আর কি, যে মাছ বিক্রি করার যোগ্য? ওইটা কতদিনটা আপনি 1.5 মাস পর বা 2 মাস পর আপনার ইচ্ছা হয়েছে, আপনি মাছটা দেখতে চান যে কয়টায় কেজি আসছে, হ্যাঁ, সিং ধরেন যে সাপোজ সিং কয়টায় কেজি আসছে, তখন আপনি একটা টুনার মধ্যে পুকুরে একটা কর্নার দিয়ে আপনি একটা নেট দিয়ে টান টান দিলেন, এখানে আপনি অনুমান করলেন, অল্প কটা খাবার দিলেন, আগে খাবারটা দিয়েই আপনি তাড়াহুড়া এই জাল দিয়ে ধরলাম। আম, তো পর্যাপ্ত ধরা যাবে না, কিন্তু বেশি ধরা যাবে, অল্প কিছু আপনি অনুমান করলেন যে 250 গ্রাম বা আর একটু একটু বড় হয়েছে 1 কেজি বা আধা কেজি এরকম। তখন আপনি কোনার থেকে মাছ কিছু সংগ্রহ করলেন, সংগ্রহ করে পানি রাখতে হবে আলাদা একটা বালতির মধ্যে, এই বালতিটা আবার একটু শোধন থাকতে হবে, এটা কিছু সামান্য একটু লবণ দিবেন পানিটাতে, পুকুরে বালতির পানিটাতে, হ্যাঁ জি, আলাদা এটা খালি বালতির মধ্যে ওই পানিটা লবণ দেয়া গলবেন, লবণটা তখন ওই পানিটা শোধন হয়ে গেল। তখন এখানে যে মাছটা উঠাইছেন আপনি হাতে শুইছেন, নেটে উঠছে, ওই মাছটা দূষিত পয়জনও ঢুকে যেতে পারে, যে কারণে আপনার পুকুরে ক্ষতি হয়ে যেতে পারে। ওইটা শোধনের জন্য ওই মাছটা লবণের পানিতে দিতে হবে, লবণ আবার বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণ, একেবারে অল্প। আচ্ছা, তখন মাছটা ধরলেন, ধরে গুনে গুনে আপনি 100 গ্রামের একটা টালি করলেন, এটাকে টালি বলি আমরা, 100 গ্রামের 100 গ্রাম মাপ দিলেন, মাছটা ধরে আপনি 100 গ্রাম একটা বাটি কাঠ ধরা করে, মানে বাটি যা ওজন দিলেন, মাটি দিয়ে হোক যা দিয়েই হোক, 100 গ্রামের একটা পাথর দিয়ে আমরা দিয়ে সেটা পরে এখান থেকে উঠাই মাছ আইনে দিলাম, 100 গ্রাম হইল, আর বাকি মাছগুলা ছেড়ে দিলাম, পুকুরে ছেড়ে দিলাম জাল থেকে। আর এই 100 গ্রাম মাছ একটা একটা করে, 100 গ্রাম মাছ গুনতে তো আর বেশি সময় লাগবে না, না। সিং বেশি সময় তো লাগবে না, বড় 5-7 মিনিট, 4-5টা করে হাতে লইলাম, পানি দিয়া অল্প একটু পানি দিলাম, একটা বাটিতে বলে পানি দিলাম, হাতে লইলাম মাছ, লইয়া 5টা করে বারবার রাখলাম ওই যে লবণ দেওয়া বালতিটাতে,
যে হালকা একটু লবণ দিলাম, ওইটাতে পালাইতে রাখলাম। তখন দেখা গেল এটা মাছটাও শোধন হয়ে গেল আর আমার গুণা হয়ে গেল। 100 গ্রাম হয়েছে ধরেন 30টা, তাহলে কেজিটা কত আছে? 100 গ্রামে 30টা, তাই তো? তাই বলছেন? 30টা, জি। কেজিটা কত আছে? আছে 300। হুম 300টা 1 কেজি হয়ে গেছে। তখন আমার একটা এই যে 1 মাস বা 1.5 মাসের হিসাব কিন্তু আমার আইসা পড়ছে যে আমি কাবাইছি এই পরিমাণ। এটার আমার মাছের গ্রোথ কয়টা কেজি আসছে? 300 শিঙে ছাড়ছি কত? 3000-এ 1 কেজি। পুকুরে ছাড়লাম, আমার 1 মাসে চলে আসছে 300তে কেজি। পোনা ছাড়ছিলাম 300 পোনা ছাড়ছিলাম কত? প্রথম ছাড়লাম ধরেন যে 3000 বা 5000 কেজি, এখন চলে আসছে 1.5 মাস পরে 300 কেজি। হুম আর আমরা পোনা ছাড়ছিলাম তো আপনার কত পোনা ছাড়ছিলাম আমরা 80%, 350টার মতো, 500টার মতো। ওকে, তাহলে পোনা থাকা অবস্থায় তখন কিন্তু 3000-এ 1 কেজি হইতো, কিন্তু এখন হ্যাঁ এখন আমাদের আসছে হচ্ছে যে 300টাই 1 কেজি। এটাই ওটি নবটাই এটাই আমাদের গ্রোথ। এবং যদি আরো বড় করতে চাই তাহলে কিন্তু আরো বড় করতে পারবো। না। বড় তো করতেই হবে, বড় তো আপনার যে পর্যন্ত তখনই আপনি লাভ পাবেন, তখনই আপনি লাভবান। শিং মাছের আয়ু কাল কেমন? আয়ু শিং বা আপনি 1 বছর, আপনার যদি পুকুরে কোনো সমস্যা না হয়, মাছের কোনো সমস্যা না হয়, তাহলে সমস্যাগুলো আমি পরে বলছি, আসতেছে যে মাছের যে সমস্যাটা ওটা আসতেছে, আয় ইনকামের হিস্সাটাও আসতেছে। এখন ওইটা আপনি যদি 15টাই কেজি যদি শিং আনতে পারেন, 12 থেকে 15টাই কেজি, তখন আপনি একজন সাকসেস মাছ চাষি, ওকে, এই তো এটাই জানতে চাই। পর্যাপ্ত লাভবান হবে। সুন্দর প্রশ্ন। আর পাবদার ক্ষেত্রে কত আশা লাগবে? ও বললো আপনাকে 20টা 22টা ওকে, আর 18টা আর 18টা এটা আপনার বাংলা মাছগুলো একটা মাছ কত প্রতি? তো আপনার হিসাব করতে হয় না, না বাংলার হিসাব করতে হয় না। মাছ টান দিলেন, যখন পানি সেচ দেয়া শুকায় ফেলাইলেন, বাংলা আপনি হাফা করে আলাদা রাইখে দিলেন, হাফ কেজি বিক্রি করলেন না। না ওইটা আপনি বিক্রি করলেন না, দেখলেন যে মাছটা অনেক বড় হয়ে গেছে, সেক্ষেত্রে তখন কিছু কিছু মাছ বড় সাপ্লাই দিয়ে দিলেন। আর যদি ছোট রয়েছে যে মাছগুলো ছাড়ছেন তো দাফে দাফে, বাংলাটা তো ছাড়ছেন, আজকে ছাড়ছেন 5 দিন পরে ছাড়ছেন। টার্গেট হচ্ছে যে 80% পাবদা 80। বাংলার হিসাব কেন টানবেন না? এখন আসবে সেরকম আপনি আরো একটা প্রশ্ন আমরা ভুলে গেছি, এই পাবদা শিং সব এলাকাতেই কি চাষ করলে মানে ভালো হবে, বেনিফিট ভালো পাওয়া যাবে সব এলাকাতেই? না, সেটা আর একটা বিষয় আছে। যেমন আপনি পানি সেচ এবং পানি সেচ এবং বাইপাসের যদি ব্যবস্থা থাকে, ওই 2টা জিনিস যদি থাকে, এটা তো প্রথমেই বললেন আমাকে। বলা হইলো যদি থাকে, তাহলে আপনি এখানে শিং, পাবদা এবং গুলশা প্রযোজ্য। আচ্ছা, আরেক রোগের অসুখ এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করি। সেটা হলো মাছের এই পাবদা এবং শিং মাছ বা বাংলা মাছের সাধারণত কিভাবে রোগে আক্রান্ত হয়, এবং অনেকেই দেখি পুকুরে মাছ কিন্তু মারা যায়। বিষ দিলে তো মাছ মারা যাবে, তার বাদ দিয়েও কিন্তু 1-2টা কিন্তু মাছ আক্রান্ত হয়। বা আরেকটা প্রশ্ন, সেটা হলো মাছ কিন্তু পাড়িতে এসে বা খাই যেটাকে বলি আমরা, মাছ সুপুরে আইসা কিন্তু অক্সিজেন নেয় বা লাইক খায়। এটা হলো মানে অক্সিজেনের ঘাটতি হইলেই সেখানে মাছ চাষ করলে আপনার অক্সিজেনের প্যাকেট অলরেডি অল টাইম আপনার অক্সিজেনের প্যাকেট বালতি, এটা বালতি বলা হয়, ছোট ছোট বালতি আছে, ওটা তখন অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করেন। একটা অক্সিজেন প্যাকেটের দাম বর্তমানে মনে হয় যে 900 টাকা, 950 টাকা বা 1100 টাকা সর্বোচ্চ। ওটা আপনি যে একবারে 80 শতকে দিয়ে দিলেন, আপনার তো 1100 টাকা ইনভেস্ট হয়ে গেল অলরেডি অক্সিজেন ঘাটতির জন্য।
যখন অক্সিজেন ফল করবে তখন তো মাছ সব বাইসা যাবে গা পানির উপরে। বুঝছি। তবে পাত্তাই বেশি রোগ কি ধরনের হতে পারে মাছের রোগ? সেটা হচ্ছে আপনার কোকড়া, এটার কোনো দাম নাই, শিং কোকড়া। আর যখন 40টাতে চলে আসবে, 40টা কেজি শিং, তো 30টা কেজি পাবদা বা 40টা কেজি পাবদা, অথবা শিং পাবদা গুলশা, ঠিক এইরকম 40-45টা 50টা চলে আসলো কেজি, তখন এই রূপ পেতে বসে থাকে ওর দিকে ধরার জন্য। মানে এটা কিন্তু ঠিক। মানুষের শরীরেও যেমন যখন মোটা হবে, স্বাস্থ্যবান হবে, তখন কিন্তু রোগবালাই অটোমেটিক আক্রমণ করে বিভিন্ন ধরনের। সেক্ষেত্রে মাছ যত বড় হবে তত রিস্ক বাড়বে, মানে রোগে আক্রান্ত করা। সেক্ষেত্রে ধরুন কি কি ওষুধ ব্যবহার করা লাগতে পারে, এটা কি আপনার জানা? না, এটা আপনাকে, হ্যাঁ, এটা জানা আছে। সেটা হচ্ছে আপনার এখন কোন ধরনের রোগটা হয়েছে, কোন ধরনের, সেটার মধ্যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন কি না নর্মাল ট্রিটমেন্ট দিবে, ওটা তো ওই যে কোম্পানির ওষুধ কোম্পানি আছে, তারাই তো আপনার বলতে। এখন আপনাকে বলি, খাবি খাওয়া যে বিষয়টা, এটা অক্সিজেনের ঘাটতি, এটা আমরা সাধারণ সবাই প্রায়ই জানি। তো মাছের গায়ে কোনো কি লাল দাগ বা এই ধরনের কোনো কিছু থাকে যেটা দেখে আমরা বুঝতে পারবো যে না আমার মাছটা আক্রান্ত হয়েছে? তখনই তো আমরা কৃষক বা মৎস্য যারা চাষ করে, মৎস্য বিশেষজ্ঞ, তাদের কাছে আমি জানবো। তো আমরা কিভাবে জানবো যে মাছটা আমার আক্রান্ত হয়েছে রোগে? এটা মৎস্য চাষীদের অসতর্কতার কারণে কিন্তু এই ক্ষতিটা হয়ে যায়, তার এমন ধরনের লসটা হয়ে যায়। এমন সেটা হচ্ছে অসতর্কতাটা হইলো, এটা সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকতে হবে, সার্বক্ষণিক। যেমন রাতে এটা সবচাইতে বেশি খেয়াল করতে হয়। যখন আপনি খাবার দিতে যাবেন তখন মাছটা গতি দেখবেন, এটাকে আমরা স্পিড বলি, মানে ইংলিশ স্পিড গতি একই। তখন এটা স্পিড কত, মাছ আপনি যে খাবারটা ঢেলা দেয়া পুকুরে মাইরে দিলেন বাটি দিয়া, আর ঘুরাইয়ে মাইরে দিলেন, মাছটা যে খাচ্ছে সেটাকে দুর্বল হয়ে হয়ে একটা করে দানা ধরতেছে, খাইতেছে, বাঁচতেছে। যেমন যেমন আমরা দেখি, যদি আমরা পুকুরে মাছ ছেড়ি, তখন কিন্তু অনেকগুলো মাছ আইসা ওই জায়গায় জড়ো হয়ে ছোটাছুটি করে, প্রচুর লাম্ফঝম্প করে, পানি এদিক ওদিক হয়। সো এই জিনিসটাই আমরা দেখবো যে এটা আসলে দ্রুত হচ্ছে নাকি স্লোতে কাজ করছে, তাই তো? ওটার একটা যদি স্পিড বেশি থাকে, মাছটা পেলে দৌড়াইতেছে, একটা মানে পুকুর মেসাকার করে আনতেছে, যে খাবারের একটা শব্দ শব্দ পাওয়া যাচ্ছে, তখন আপনি বুঝতে হবে যে আমার মাছ সম্পূর্ণ সুস্থ, পানি সম্পূর্ণ ভালো। তারপরে সেটা আবহাওয়ার উপরও নির্ভর করে। আপনি আবহাওয়া দিন দেখা যায় আকাশটা মেঘাচ্ছন্ন, বাতাস নাই, থমথমে অবস্থা, ওই দিন আপনি খাবার দাবার থেকে বিরত থাকতে হবে। বরঞ্চ তাৎক্ষণিক আপনার মোটর, আপনার যেখানে পুকুর পাড়ে যে সেচের যে ব্যবস্থাটা, তাৎক্ষণিক ওই সেচের ব্যবস্থাটা করতেই হবে। এটা মানে পানি ওটা খাবার তো দিবেনই না, খাবার ওই রাতের জন্য আপনার বন্ধ। খাবার দিলে মাছ অক্সিজেন ফল বয়াম দিয়ে, কারণ বৃষ্টি বৃষ্টি হবে হবে কিন্তু হচ্ছে না, জোয়ার ভাটা চলছে, এরকম একটা অবস্থা, থমথমে অবস্থা, তখন মেঘাচ্ছন্ন, এতে আপনি খাবারটা দিবেন না। বরঞ্চ আপনি পানি সেচের ব্যবস্থা করবেন মাছ পুকুরে পাইপ দিয়ে, সেটাও শিখাই দিবে। সেই পানিটাতে অক্সিজেন তৈরি হবে, অক্সিজেনও তৈরি হবে, পানিও যাচ্ছে, অক্সিজেনও তৈরি হচ্ছে, পানি বেশি হচ্ছে, বাইপাস দিয়ে আপনি পানি আউট করলেন, কমায় কমায় রাখলেন। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, শর্ট করে আমরা বলি, যদি আপনাদের প্রয়োজন হয় গাইস, আমরা আবার আঙ্কেলকে নিয়ে আসবো অন্য একটা ভিডিওতে। তার আগে আমরা একটা ছোট্ট হিসাব জেনে নিই যে আমরা 80% মাছ ছাইরা মোটামুটি কত টাকার, 80% পুকুর নিয়ে মানে সর্বনিম্ন শুরুতে 80%-এর হিসাবই হচ্ছে যেহেতু, সো 80%-এ
পুকুর কিনা সহ, মাছ কিনা সহ, খাবার দাবার কিনা সহ কত টাকা খরচ হতে পারে? একটা আইডিয়া দেন আমাকে জাস্ট। আচ্ছা, ধরেন একটা বড় প্রজেক্ট, তো আমার তো প্রজেক্ট একটু বড়, এরকম শর্টলি হিসাবটা আমি শর্টলি একটা হিসাব আমি দিই যে এটা আমার শর্টলি। এটা হচ্ছে ধরেন সাপোজ আমার ভাইগনা যে চাষটা করছে 30 শতক ওয়াটার লেভেল, 30 শতক পুকুর। পুকুরটা তার স্থান হইলো এখানে তার নিজস্ব জায়গা, তার বাড়িতে, সেখানে 40-45 শতক জায়গা, সেটার মধ্যে 30 শতক আছে পুকুর। সেখানে একটা পুকুরের পার একটু মোটা একটা ঘর আছে ছোট্ট, সেখানে খাবার দাবার আছে, এখান থেকে খাবার দেয় আর কি। আচ্ছা, যাই হোক, 30 শতক যে জায়গাতে 30 শতক জায়গাতে ভাগনা 5,60,000 টাকা তার ইনভেস্ট হয়েছে 30 শতকে। আর 80 30 শতকে তো তাহলে তো আরো বেশি। তাহলে সেই হিসাবে যাবে। আচ্ছা, যাই হোক, 30 শতকের হিসাব পাইলে আপনি শতকটার হিসাব করতে পারবেন, শতকের। আচ্ছা, যাই হোক, সেখানে আমি জিজ্ঞাসা করলাম, এখানে সে 10,500 টাকা মন সে শিং বিক্রি করছে, 73 মন শিং প্রথম। তার মানে 30 শতকে কত বিক্রি করেছে সে? 30 শতকে 10,500 টাকা মন মাছটা বিক্রি করছে শিং। তাহলে তো 30 শতকের হিসাব এটা হলে, আমরা যখন 80 শতকের হিসাব হবো তখন যদি আলহামদুলিল্লাহ মাছের ফলন ভালো হয়, সবকিছু ঠিক থাকে, তাহলে তো আরো বেশি পরিমাণে বিক্রি করতে পারবো, তাই তো? হ্যাঁ, 30 শতকে 73 মন শিং বিক্রি করছে, 15 কেজি আসছে তার। তখন এখানে বেনিফিট হয়েছে। তারপরে এই যে পানি সেচ দিয়ে শুকায়, আপনি বললেন 5 লক্ষ টাকা এভারেস্ট ইনভেস্ট করেছে, এবং তো 30 শতকে, তো আইডিয়া অনুযায়ী 30 শতকে 5 লক্ষ টাকা ইনভেস্ট করে কত টাকা লাভ করতে পারবে বাৎসরিক হিসেব, বা যেটা মাস হিসেব, মাসিক হিসেব, কোনটা করে হয়? না না, এটা মাসিক না, এটা 4 মাসের প্রজেক্ট আমার। এটা শেড হইলো 4 মাসে বা 5 মাস করলাম, আমি ওই যে লেসটা, 6 মাস করলাম, হ্যাঁ, তাহলে সমস্যা কি? আমার বিল আসতেছে। হ্যাঁ, 1 বছরে আমরা বাৎসরিক যদি হিসাব করি, বা এই এই আপনি তার আগে বলুন, এই 5 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা এটা কয় কয় মাসের প্রজেক্টটা ধরলেন এটা? আমার বাগনা বিক্রি করছে 4 মাস, 4 মাস, 4.5 মাস। ওই মাছটা আছে পুকুর মানে পুকুর নেওয়ার দামটা সাথে এটা যোগ আছে, তাই তো? পুকুরের দামটা সহ। আচ্ছা, তাহলে যদি আমরা এখানে পুকুরের দামটা, তো আমরা যদি 3 বছরেরও যদি একটা পুকুর লিজ দিই, সেক্ষেত্রে টাকা তো বাড়বেই। সো খাবারের হিসাব করে যদি ধরি, তাহলে আমরা এখন এই এই মনে করুন আমরা হচ্ছে যে এই 4 মাসে মনে করুন, এই যে ওই পুকুরটা কয় মাসের জন্য লিজ নিয়েছে সে, এটা আগে বলুন। না, একটা পুকুর তো আপনি 1 বছরের লিজ নিলে, 1 বছরের লিজ নিলে মনে করুন, লস প্রজেক্টে পাওয়া পেলে। আচ্ছা, কয় বছরে? ন্যূনতম 3 বছর। না 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 না, আমরা এখানে আমাদের এলাকায় 3 বছরের পুকুর আমরা লিজ নেই না, 5 বছর, ন্যূনতম 5 বছর, সেটা 10ও হয়ে যায়। 10 হলে আপনার আরো ভালো, কিন্তু টাকাটা আমরা যেভাবে কথা বলি, যেভাবে আমি লিজ নিচ্ছি, আমি যেটা নিচ্ছি যেগুলা, সেটা হচ্ছে বৎসরান্তে তোমাকে এই টাকাটা দিব। ও, মাস প্রতি বছর। হ্যাঁ হ্যাঁ, বুঝতে তখন প্রথম আমি নিচ্ছি 5 বছর, পরবর্তীতে এটা উড্ডয়ন করছি, এর রেটটা একটু সামথিং বাড়াইছি, পরে নিচ্ছি 10 বছর একটা ডিড ডকুমেন্ট করে নিচ্ছি আমি, সেটা স্ট্যাম্পের মাধ্যমে লিখিত অবস্থা। যেহেতু শুরুর অবস্থা, তো সেক্ষেত্রে 5 বছর, যখন আমি 5 বছরের জন্য একটা পুকুর নেবো, সেক্ষেত্রে কিছু টাকা তো পরিমাণের বাকি থাকে, যে আমি 1 বছর পরে মাছ বিক্রি করে আবার কিছু আপনাকে দিবা, এভাবে কথাবার্তা সেভাবে করে রাখতে হবে আমাদেরকে। আমার জাল দিয়ে টাইনে, জাল যারা তার টাইনে, ওই দিনটা প্রথম দিন দিছে 73 মন,
পরে দিচ্ছে আপনার 14 মণ দেওয়ার পরে সে আমাকে হিসাব দিছে 8,45,000 টাকা তার বেনিফিট আসছে। না 3 মাস পর না, 4.5 মাস। অর্থাৎ 4.5 মাস পরে 8 লক্ষ টাকার ইনভেস্টে 8 লক্ষ টাকা বেনিফিট পাইছে। তার মানে এখানে হচ্ছে 3 লাখ টাকা লাভ হচ্ছে, তাই তো? তার মধ্যেও আবার যেহেতু পুকুরটা নিয়েছে 1 বছরের জন্য, সেক্ষেত্রে পুকুরের এখানে কিন্তু 4 মাসে যেহেতু পাচ্ছে, সেখানে কিন্তু আর একটু ফায়দা পাচ্ছে। তো এভারেস্টে বলা যায় যে 4 লক্ষ টাকা কিন্তু লাভ হচ্ছে তার। জি, এটা খুবই ভালো একটা বিষয়। এখন আপনি বলেন, এই 5 লক্ষ টাকায় আমরা ধরলাম, এখন যদি কেউ 1 লক্ষ টাকা দিয়ে 1 লক্ষ টাকা দিয়ে মাছের ব্যবসা করতে যায়, সে কি পারবে? 1 লক্ষ টাকা মাছ চাষের জন্য কিছুই না। 1 লক্ষ টাকা দিয়ে চাষ করা যায় না, আবার 1 লক্ষ টাকা দেয় সম্ভব। সম্ভবটাও বলি, অসম্ভবটাও বলি। 1 লক্ষ টাকা তো আপনার প্রথম দিন পোনা আনাতেই আপনার চলে যাবে 60-70 হাজার টাকা। যদি পোনা আনতে চলে যায় তাহলে আপনার রইল কত? 1 লক্ষ টাকা, 30,000 টাকা। আপনার একটা কন্ট্রাক্ট করতে হবে, একটা এই ফিশ ফিডের যারা ব্যবসা করে তার সাথে আলাপ করতে হবে যে ভাই আমি তো একটা পুকুর নিছি, আমাকে কোয়ালিটি কি খাবারটা বিক্রি করেন, যে কোয়ালিটি বা ফিশটেক বা অন্যান্য খাবার তো অনেক আছে, ওই খাবারটা আমরা নিতে পারবেন। ডিলারের সাথে যোগাযোগ করে যে আমাকে হেল্প করতে হবে, আপনাকে আমি দাফে দাফে এই টাকাটা দিব, এই টাকাটা বাকি থাকবে। এভাবে আমরা প্রথম স্টার্ট করি একটা নতুন। যখন আমি 80% কথা বলেছিলাম, আপনি বলেছিলেন শিং হচ্ছে 300 পিস, তাই তো? জি, 80 3 থেকে 500। 300 থেকে 500 পিস, হাজার না নাকি? পিস মানে শতকে। ও 1 শতকে 300 পিস, 300 থেকে 500 পিস, তাই তো? 500 পিস, ও 1 শতকে। 100। ও এটা গাইজ একটু আমার ভুল হয়েছিল একটা। সেটা হলো এই যে 300 পিস বা 300 থেকে 500 পিস কিন্তু 1 শতকে। তার মানে 80 শতকে আপনার হিসাব করে নিতে হবে। আমিও সেটাই ভাবছিলাম, আমার প্রথমে বুঝতে ভুল হয়েছে যে আমি ভাবছিলাম যে 80 শতকে মাত্র 300 থেকে 500 টাকা এটা এই জন্য এই কথাতে যে আপনি যখন বললেন যে 1 লক্ষ টাকার মধ্যে 70,000 টাকা আমার পোনা কিনতেই যাবে, তো 250 থেকে 300 টাকা পিস যদি 35 টাকা পয়সা হয় বা 50 পয়সা হয়, তাহলে তো এত তো লাগার কথা না। এই জন্য এই প্রশ্নটা করা হলো। আমিও ভাবছিলাম যে বোঝার ভুল হতে পারে গাইজ, এটা আপনারা জেনে নেবেন। তো শতকে 1 শতকে কিন্তু হচ্ছে আপনার 300 থেকে 500 পিস নেওয়া লাগবে, যেটা হিসাব করে আমরা পূর্বে বলেছি, ওটা হিসাব করে নেবেন 1 শতকে। সো এটা গুড, এক্ষেত্রে লাভও হয়। তো ধন্যবাদ আপনাকে, অনেক ভালো লাগলো। এবার আপনি যারা নতুন শুরু করবে, মনে করুন আমি শুরু করব, তাহলে আমাকে একটা ছোট করে, যেহেতু ভিডিওটা 1 ঘন্টার উপরে হয়ে গেছে প্রায়, তো ছোট করে আমাকে একটু বলুন যে এই যে আমরা যে করতেছি, আমি আমি নতুন, মনে করুন এই নতুন ব্যবসা শুরু করার জন্য আমার কি পরামর্শ থাকবে, আমাকে 1 লাইনে বলে যান। আপনি প্রাথমিক স্টেজে আপনার অ্যামাউন্টটা আর একটু বাড়াইতে হবে। আপনি যদি স্টার্ট করে ফেলতে পারেন, পোনাটা ছাড়তে পারেন, পুকুরটা রেডি করে পোনা ছাড়তে পারেন, পোনাটা সাইডে, তখন আপনাকে হেল্প করবে, অবশ্যই করবে, আমাদেরকে করে আপনাকেও করবে ডিলারগণ। এরপরে এখানে যারা আমরা হ্যাঁ, আমরা কিন্তু মেডিসিনে বা খাবারের দোকানে আমরা কিন্তু বাকিটাকে নিয়ে টানতে পারবো, যে কিছুদিন পরে নিয়েও বা মাছ তুললে নিয়েও বিক্রি করলে নিয়েও, এটা কথাবার্তার মধ্যে বিক্রি করতে হবে। তার মানে আমাকে মাঠে নামতে হবে 5 লক্ষ টাকা নেই। তো গাইস, এটা বুঝতে পারলেন আপনারা যারা প্রবাসী আছেন, তারা দেশে এসে কি করবেন এটা ভাবছেন। সো আপনারা কিন্তু এই মাছের ব্যবসাটা করতে পারেন, বা যারা আছেন যে আমি মাছের ব্যবসা করব, সেক্ষেত্রে এই পরামর্শটা, এই পডকাস্টটা আপনাদের জন্য ভালো হবে। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদিও প্রচুর বড় হয়ে গেছে, 1 ঘন্টা প্লাস। সো আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা আঙ্কেলকে আবার নিয়ে আসবো কোনো একটা ব্রডকাস্টে, এসে আমরা ওই প্রশ্নগুলোর উত্তর জানবো। আঙ্কেল, আপনাকে ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, আর গাইজ আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। খোদা হাফেজ।